সাকসেসে আমরা আলোচনা করছিলাম পাট শিল্প নিয়ে। পাটের কৃষি জমি, পাটের আপনার উৎপাদন রপ্তানি ক্রমেই কিন্তু কমে যাচ্ছে। যেমন উৎপাদন আপনি যদি 85-86 সালে 80 লক্ষ বেল ছিল, সেখানের মধ্যে 2009-10 এসে দাঁড়িয়েছে 54 লক্ষ বেল। পাটের উৎপাদন যেটা বললেন, পাটের উৎপাদনের জমি কিন্তু আপনার 12.5 লক্ষ থেকে 13 লক্ষ একর জমিতে অন এন অ্যাভারেজ 55 থেকে 60 লক্ষ বেলই আমাদের দেশে আপনার পাট উৎপাদন হয়। আর যেটা 85-86 সালের ফিগার আপনি বলতেছেন, তখন হঠাৎ করে একটু বেশি পরিমাণ পাট হয়ে যাওয়ার কারণেই তখন আপনার তখন এটা তৎকালীন সরকার একটা বাফার স্টক করছিল টু প্রটেক্ট দি মানে ইন্টারেস্ট অফ দি গ্রোয়ার্স। তো তারপরেও করতে পারে না, পাটের মূল্য কিন্তু ওই সময় কমে গেছিল। ওই 85-86 সালের কারণটা আবার একটা এফেক্ট করছে 84-85 সনে কাঁচা পাট রপ্তানি তৎকালীন সরকার আবার তখন বন্ধ করছিল, এবং এর কারণেই কিন্তু আপনার তখন এই যে আপনার পাটের যে মিলগুলা বিদেশে বিভিন্ন জায়গায় ডান্ডি বলেন এবং অন্যান্য জায়গায়, ওই মিলগুলি যখন দেখলো আমাদের র মেটেরিয়ালসের কোনো সিকিউরিটি নেই, আমরা মানে পাবো না, কারণ গ্যারান্টি নাই, তাহলে আমরা তখন ওই মিলগুলো তারা কিন্তু বিক্রি করে দেয়। এবং অন্যদিকে ওই যে সিনথেটিকের দিকে কিন্তু তখন একবার চলে গেছে। পরবর্তী পর্যায়ে যে আপনার কয়েক বছর আগের থেকে অ্যাকচুয়ালি সিনথেটিকের যেটা অপকারিতা সেটা বুঝতে পেরে এই পরিবেশ বান্ধব যে পাট, এই পাটের দিকে কিন্তু আবার আপনার বিশ্বব্যাপী ঝুঁকে পড়েছে। জনাব কবির, আমরা এই যে পাটকে বলছি পরিবেশ বান্ধব, বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে, দাম বাড়ছে, কিন্তু বাংলাদেশে একটার পর একটা মিল বন্ধ হচ্ছে পাটের। আসলে এই জিনিসটা আমি একটু আগের প্রশ্নটা একটু আপনাকে একটু অতিরিক্ত যোগ করতে চাই, একটু সামান্য সময় সংক্ষিপ্তভাবে বলতেছি। যে কথা বললেন, হিস্ট্রিক্যালি পাকিস্তান আমলে আমাদের এখানে পাটের প্রোডাকশন ছিল 70 বা 72 বা 75 লক্ষ বেল। তখন এদেশে যে জমির অ্যাভেবিলিটি 80-র দশক বা 90-র দশকের পরে যে জমির প্রাপ্যতা কমে গেছে, ধানের কম্পারেটিভলি ইল্ড অফ প্রোডাকশন পার একরেজ অনেক দূর বেড়েছে, বিকজ ধানের উপরে যে রিসার্চ হয়েছে এবং এটা এগ্রিকালচারাল লেভেল পর্যন্ত একবারে ফার্মার লেভেল পর্যন্ত সেই টেকনোলজিটা হ্যাজ আপনার অলরেডি গন। বাট পাটের ক্ষেত্রে সেই মাত্রায় আপনার আমাদের টেকনোলজি ইন ফার্মার লেভেলে আপনার ডিসেমিনেশন ঘটে নাই বা রিসার্চ পর্যায়ে সেটা ঘটে নাই। আমরা বাংলাদেশ আপনার একমাত্র যে র জুট এক্সপোর্ট করে ইন দ্য ওয়ার্ল্ড, সেক্ষেত্রে সিডটা কিন্তু আমাদেরকে ভারত থেকে আমদানি করতে হয়। এটা কিন্তু জাতি হিসাবে আমাদের জন্য কাম্য নয়। আর এটার এখন পর্যন্ত পরিবর্তন সেরকম ভাবে সার্বিকভাবে সফলভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। যেহেতু ভারতীয় বীজ, যেটা বেসিক্যালি মহারাষ্ট্র বা ওইসব এলাকার অধিক উষ্ণ এলাকা অথবা ড্রাই এলাকার যে বীজটা এসে, এটা নিম্নমানের কারণে প্রোডাক্টিভিটিটা ইল্ডে আপনার কমে যাওয়ার কারণ। র জুট আমরা এক্সপোর্ট করছি কেন? যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি না, সেই জন্য র জুট এক্সপোর্ট করছি না। র জুট এক্সপোর্ট করছি, এটা ওই পাকিস্তান আমল থেকে হয়ে আসছে। এখন মনে করেন আমাদের দেশে যদি 60 লক্ষ বেল ফর এক্সাম্পল আপনার প্রোডাকশন হয়, তো টোটাল মিলগুলা যদি 40 লক্ষ বেল কনজিউম করে, তাহলে হোয়াট উইল বি দি ফেট অফ দি ব্যালেন্স কোয়ান্টিটি? আর যদি মনে করেন এখন 40 লক্ষ 42 লক্ষ বেল তারা কনজিউম করে, ব্যালেন্সটা যদি আমরা এক্সপোর্ট না করি, তাহলে কিন্তু পাটের দাম অনেক মানে ধস নেমে যাবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু কৃষকরা আবার সেই উপযুক্ত মূল্যটা পাবে না। একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে পাট শিল্পে বাংলাদেশের পাটকলগুলো লস করছে, বিশেষ করে সরকারি পাটকলগুলো, এবং প্রতিনিয়ত লস করছে। কিন্তু আমরা শুনি যে ভারতে নতুন নতুন পাটকল স্থাপিত হচ্ছে এবং বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে, তো তারা কিভাবে প্রফিটেবল হচ্ছে? আমাদের দেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত যে কোয়ালিটির পাটটা নেয়, ওরা ওইখানে ওইটা আপনার আমাদের থেকে রজুটটা নিয়ে তারপরে প্রফিট করতেছে। আমাদের এখানে প্রফিট হচ্ছে না কেন? ডেফিনেটলি এটার ভিতরে অনেকগুলা কারণ থাকতে পারে বলে আমি মনে করি। হয়তো আপনার এই ক্যালকুলেশন যেটা মনে করেন তাদের এই মানে বিশেষ করে সরকারি মিলগুলোর ক্ষেত্রে হয়ে থাকে। প্রাইভেট মিলগুলো তো নিজেদের মিল, তারা তো নিজেরা হিসাব কিতাব করেই চালাবে যাতে প্রফিটেবলি রান হয়, নাহলে ব্যবসা করবে কেন? তাই মনে করে অতি সম্প্রতি বন্ধ মিলগুলা কিন্তু এই সরকারের আমলে অনেকগুলা চালু করার উদ্যোগ নিয়েছে এবং অতি সম্প্রতি চালু হচ্ছে। পৃথিবীটা এখন প্রযুক্তির ক্ষেত্রে মানে উন্নতির শিখরে, আমাদের পাট শিল্পে প্রযুক্তির কোনো ছোঁয়াই লাগেনি। সেই মান্দাত্ত আমলের আমরা 50 বছর আগের মেশিনারিজ ব্যবহার করছি। এই ক্ষেত্রে আমরা কেন এগিয়ে আসতে পারিনি? আমরা উই আর নট ইন দ্যাট এফিসিয়েন্সি নাই। এফিসিয়েন্সি কারণটা হলো যে বললাম আমাদের ওনারশিপ ডিসকন্টিনিউটি আছে। এখন যখন আপনি ওনারশিপ ডিসকন্টিনিউ দেন, তার স্বার্থনিমক প্রশ্ন আছে প্রথমত। সেকেন্ডলি আপনার ইফিসিয়েন্সি, ম্যানেজমেন্ট ইফিসিয়েন্সি আসে, ইট কামস কম্বাইন উইথ দ্য টোটাল আপনার হিউম্যান মেশিন ইফিসিয়েন্সি এন্ড হিউম্যান এফিসিয়েন্সি। মেশিন এফিসিয়েন্সি ইটসেলফ অলসো ডিপেন্ডেন্ট অন দি হিউম্যান এফিসিয়েন্সি। তো আমার হিউম্যান এফিসিয়েন্সি করব তার সেই স্কিল ট্রিটমেন্টের জন্য
কোনো ইনভেস্টমেন্ট হয়, হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট যে কোনো ইনভেস্টমেন্ট হয় না, এটা জয়েন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতা হতে পারতো, সেই উদ্যোগও নাই, সেটা নিয়ে বিভিন্ন রিসেন্টলি কথাবার্তা হয়। সেকেন্ড অ্যাসপেক্ট হলো মেশিনারি অ্যাসপেক্ট। আপনি রাইটলি পয়েন্ট আউট, জুট ইজ ব্রডলি উইদিন দ্য টেক্সটাইল টেকনোলজি। জুট মিলে যে উইভিং মেশিনের যে স্পিড, সেটা ওই দিনকার সময় আছে 1930 প্রি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখন এই টেকনোলজি কেন চেঞ্জ হয় না? ইট হ্যাজ গট টু থিংস। একটা হলো ফাইবার ক্যারেক্টার ইটসেলফ। এই জিনিসটা মেশিনারি টেকনোলজি চেঞ্জ করবে যখন আমরা উই কুড হ্যাভ রিসার্চ ইন দি ওই ফার্মিং লেভেলে, যে ফাইবারটা গ্রোথ হবে, তার স্ট্রেংথ বা আদারওয়াইজ যে ক্যারেক্টারিজ ফ্যাক্টর দ্যাট ক্যান উইথস্ট্যান্ড দ্য ফাস্টার টেকনোলজি, যেটা আসবে ইনোভেশন আছে। আমরা আরো একটি বিরতি নেব।